আছে কয় তারিখ? 30 নভেম্বর। আচ্ছা, আমাদের হাতে আর কয়টা ডেট আছে দেখি, আমরা একটু হিসাব করি। একটু ক্যালেন্ডারটা বাইর করে বলেন তো। আজকে 30 তারিখ, এরপরের ক্লাস কী বারে? মঙ্গলবারে, রাইট? মঙ্গলবারে কয় তারিখ? হ্যাঁ, 3 তারিখ, 3 ডিসেম্বর, এই তো। তারপরে শনিবার আবার কয় তারিখ পড়বে? 7 তারিখ, 7 ডিসেম্বর। তারপরে আরেকটা মঙ্গলবার পড়বে 9 ডিসেম্বর। এই 3টা ক্লাসই তো, রাইট? এর বেশি তো আর পাবো না। পাবো 9 তারিখ মঙ্গলবার। আর তো ক্লাস করবেন না? করবেন আরেকটা শনিবার ক্লাস করবেন? মঙ্গলবার 10 তারিখ, রবি সোম 8 9 আচ্ছা 10 তারিখ। আর করবেন ক্লাস করবেন শনিবারে? শনিবার পরীক্ষা পরে। আচ্ছা, এই দিন ক্লাস করবেন? হ্যাঁ, করা তো উচিত। সেটাই তো, মঙ্গলবার তো। আপনি বুধ বৃহস্পতিবার করেন না, মঙ্গলবার করেন। বৃহস্পতিবার তো ল্যাব করাবো না। আচ্ছা, তাইলে আমরা লেকচার 2টা পড়ছি, ঠিক আছে? আর লেকচার আরেকটা পড়বো। তাহলে ওইটা আমরা 3 তারিখে 4 তারিখে আমাদের লেকচার 3টা শেষ করব, লেকচার 2টা আমরা আজকে শেষ করব, ঠিক আছে? সো এইভাবে আমরা আগাবো। তাহলে এখন দেখেন লেকচার 2 এর আমরা যে বাকি অংশ আছে ওইটা। তাহলে আজকে আমরা কি পড়বো? ক্যাপাসিটেন্স পড়বো। এখন নর্মালি আমরা ক্যাপাসিটেন্সটা জানি কি, ক্যাপাসিটর থেকে আসে, রাইট? তো ক্যাপাসিটর থেকে এখন স্বাভাবিকভাবে আমরা জানি যে ক্যাপাসিটর কি কাজ করে? চার্জ স্টোর করে। তাহলে এখন আমার আইসিতে ক্যাপাসিটরের কাজ কি, বা ট্রানজিস্টরের সাথে ক্যাপাসিটরের রিলেশনটা কি, কেন দরকার বলেন তো দেখি? বা একটা ক্যাপাসিটর আর একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারির মধ্যে পার্থক্যটা কোথায়, কেউ বলতে পারবেন? কারণ ধরেন একটা সাইকেল পরপর ডিসচার্জ করবে, অন রাখার জন্য একটা কারণ। আর আমরা ক্যাপাসিটার ডিসচার্জিং করছিলাম না, মনে আছে? এই লেকচারের মধ্যে ক্যাপাসিটার ডিসচার্জিং করছিল, যে পিমস এনমস অন থাকলে যে সাইড দিয়ে গিয়ে হিটের কারণে অর্ধেক যাইতে হইলো ইয়াতে, অর্ধেক যেত ক্যাপাসিটারে। কেন? আচ্ছা, হ্যাঁ। তো তাইলে ওইখান থেকে আমরা ক্যাপাসিটেন্সটা পাই। এখন ওই ক্যাপাসিটেন্সটাকে আমরা কি করছি, যেহেতু আমাদের এটা কি হলো মসফেটের ক্ষেত্রে, তাহলে ওটাকে আমরা 2 ভাগে কি করছি, ভাগ করছি। একটা কি গেট ক্যাপাসিটেন্স, আরেকটা হলো ওয়্যার ক্যাপাসিটেন্স। তাহলে গেট ক্যাপাসিটেন্স কি মানে, অর্থাৎ গেটে যখন আমরা ভোল্টেজ দিই ওখানে যে ক্যাপাসিটেন্সটা পাবো সেটাই হলো আমাদের কি গেট ক্যাপাসিটেন্স। আর ওয়্যার ক্যাপাসিটেন্স হলো ওই যে বিভিন্ন পার্টগুলো কি হয় ভিতরে ইন্টারনালি ওয়্যারের মাধ্যমে কানেক্টেড। মনে আছে? আমরা কিন্তু এটা ভিএলএসআই 1 আমরা একটা ভিডিও দেখছিলাম, যে ওই যে ভিতরে বিভিন্ন ওয়্যার হয়, ওই যে পানি দিয়ে ইচিং, ওই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে ইচিং করে, ইচিং করার পরে যে ভিতরে বিভিন্ন কানেকশন দেয়, মনে নেই হয়তো বা, বাট ওইটা আমরা দেখছিলাম যে ভিতরে ওয়্যার কানেক্টেড থাকে। তো ওইটার একটা ক্যাপাসিটেন্স থাকে। তাহলে ওইটা কী বলছে, যে ফিউয়ার স্টেজেস অফ লজিক স্মল গেট সাইজ। মানে কি, গেট ক্যাপাসিটেন্স থাকলে কি হয়, স্টেজগুলা কম হয়, লজিকের স্টেজগুলো কম হয়। তো এখন লজিকের স্টেজ বলতে কি বোঝায়? ধরেন আমার লজিকের স্টেজ মানে হলো এফ ইজ ইকুয়ালস টু এ বি প্লাস সিডি প্লাস এসি প্লাস বিডি, এরকম। তো এখন গেট ক্যাপাসিটেন্স থাকলে দেখা গেছে যে লজিকের স্টেজ কম, অর্থাৎ শুধু এই 2টা থাকবে, নাহলে শুধু এই 2টা থাকবে। তাহলে গেট ক্যাপাসিটেন্স থাকলে এই একটা সুবিধা হয় যে লজিকের স্টেজগুলো কম হয়, কারণ ওই ক্যাপাসিটেন্স মাঝখানে কি করে, ওদেরকে ডিভাইড করে দেয়, লজিকগুলোরে ভাগ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওই ভাগ করার কারণে কী হয়, যে গেটের সাইজটা কী হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন ওই অতটুকু একটা গেট কাউন্ট হয়, এতটুকু একটা গেট কাউন্ট হয়। আচ্ছা, তারপরে কী বলছে দেখেন, ওয়্যার ক্যাপাসিটেন্স গুড ফ্লোর প্ল্যানিং টু কিপ কমিউনিকেটিং ব্লকস ক্লোজ টু ইচ আদার। আর এটা বলছে ড্রাইভ লং ওয়্যার্স উইথ ইনভার্টার্স অর বাফার্স রাদার দ্যান কমপ্লেক্স গেট। এখন দেখেন প্রথম কথাটা দেখেন, গুড ফ্লোর প্ল্যানিং। তাহলে ফ্লোর প্ল্যানিংটা কি? আমরা একটা ভিডিওতে দেখছিলাম না, ওই যে এরকম এই যে জিনিসগুলো দেখতে, যে ভিতরে এরকম আইসির ভিতরে জিনিসগুলো দেখতে এরকম,
একটা মেজের মতো, রাইট? মনে আছে, মনে পড়তেছে ছবিটা, মেজের মতো, রাইট? তো এখন এই যে মেজের মতো আছে এইটাকেই বলা হয়েছে, এই পুরাটাকে কি বলা হয়? ফ্লোর প্ল্যানিং। এই পুরাটাকে কি বলা হয়েছে? ফ্লোর প্ল্যানিং। তাহলে এখন গেট ওয়্যার ক্যাপাসিটেন্স থাকলে কি হয়? এই প্ল্যানিংটা সুন্দর মতো করা হয়। অর্থাৎ ওয়্যার ক্যাপাসিটেন্সটা কোনটা? এই যে এখান থেকে যে এতটুকু কানেকশন গেছে, এখান থেকে যে এতটুকু কানেকশন গেছে বা এতটুকু কানেকশন গেছে, এই কানেকশনটার প্ল্যানিংটা সুন্দর মতো হয়। নাইলে হয় কি, আপনি ওই যে মেজ, নর্মালি মেজের মধ্যে কি হয়, আপনার গোলক ধাঁধা, আপনি তো হারায় যাবেন। সো ওই ওয়্যার ক্যাপাসিটেন্স থাকলে ওই জিনিসটা খুব সুন্দর মতো হয়। তো আপনি ধরে 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 আগাইতে পারবেন যে ওই যে আচ্ছা 1 নাম্বার ওয়্যারের ক্যাপাসিটেন্স এত, ঠিক আছে ওইটা 1 নাম্বার ওয়্যার। তখন ওই যে ক্যাপাসিটেন্সের ভ্যালু অনুসারে আপনি ওয়্যারগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে ড্রাইভ লং ওয়্যারস উইথ ইনভার্টার্স অর বাফার্স রাদার দ্যান কমপ্লেক্স। তাহলে এখন যখন বড় তার থাকবে, অর্থাৎ ধরেন এই যে এই একটা কানেকশন ধরেন অনেক বড়, তাহলে এটারে কি করবে সে? ইনভার্টার অথবা বাফারের মতো কাজ করবে। এখন ইনভার্টার তো আমরা জানি যে 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। বাফার কি জিনিস? যেটা ইনপুট দিব সেটাই আউটপুট পাবো, রাইট? সো ওই ধরনের কাজ করে রাদার দেন কমপ্লেক্স লজিক গেট। অর্থাৎ এই যে ওয়্যারটা, এখন এই ওয়্যারটা তো চাইলে একটা কমপ্লেক্স লজিক গেটও হইতে পারতো না, যে এটা তো একটা কমপ্লেক্স লজিক গেট, রাইট? এটা একটা কমপ্লেক্স লজিক গেট, ওইটা না হয়ে সে এটা ইনভার্টার অথবা বাফারের মতো কাজ করবে। সো এইটাই হলো ওয়্যার ক্যাপাসিটেন্স এর অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন হলো ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা নর্মালি যেহেতু এই টপিকটার নাম হলো পাওয়ার, তাহলে এখানে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো এখন দেখেন ভোল্টেজ, আমি তো নর্মালি আমাদের বাসাবাড়িতে যেই কি বলে 3 ফেজ, বাসাবাড়িতে তো সিঙ্গেল ফেজ, ফ্যাক্টরিতে 3 ফেজ, এত বেশি ভোল্টেজ তো আমার আসলে মোবাইল চালাইতে বা ল্যাপটপ চালাইতে লাগে না, যেহেতু এটা ডিসি ডিভাইস, রাইট? আমার তো এত বেশি লাগে না। তাহলে এখানে খুব সামান্য একটা ভোল্টেজ লাগে। তাইলে অবশ্যই সামান্য ভোল্টেজ যেহেতু আছে, তার মানে কি ওখানে ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আছে। কারণ আমার ডিজিটালে যে কোনো কিছুতে আমি যখনই ইনপুট দিই, ইনপুটটা কী দিই? একটা ক্লক দিই। ভিডিও কেমন ছিল? আচ্ছা, ডিজিটালি যখনই কোনো কিছু দিই তাহলে আমরা কী দিই? একটা ক্লক দিই, রাইট? তাহলে ক্লকে আমার সর্বোচ্চ কী থাকে? 0 আর 1 থাকে, এর বাইরে তো কিছু থাকে না। তাহলে এখন ওই ক্লকটাই যখন আমার কি হয়, একটা সাইকেল পরপর তো চেঞ্জ হয়, মানে একটা সার্টেন সাইকেল সে কী থাকে? 0 থাকে, একটা সার্টেন সাইকেল সে 1 থাকে। তাহলে ওইখানে যেহেতু একটা সাইকেল কমপ্লিট করতেছে, তাহলে ওখানে আমার কি চলে আসতেছে? ফ্রিকোয়েন্সিটা চলে আসতেছে, এবং ওইটার উপর বেসিস করে আমার কি হইতেছে? ভোল্টেজটা সাপ্লাই হইতেছে। যেমন যদি আমার 0 হয় তাহলে 0 ভোল্ট সাপ্লাই হয়, তখন আমার মসফেট ডিভাইসটা অন হয় না। বাট 1 হইলে তখন আমার দেখা গেছে 0.5 বা 0.7, অর্থাৎ আমার যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ, ওই ভোল্টেজটা গেলে আমার মসফেটটা কি হয়? অন হয়। তাহলে এখন এখানে দেখেন, এখানে কি বলছে? রান ইচ ব্লক অ্যাট দ্য লোয়েস্ট পসিবল ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি দ্যাট মিটস দ্য পারফরমেন্স রিকোয়ারমেন্ট। ওই যে লোয়েস্ট পসিবল ভোল্টেজ, তার মানে কত? ওই যে 0.7। এখন 0.7 তো খুবই নর্মাল, কারণ আমাদের একটা ব্যাটারিও তো 3.2 ভোল্ট থাকে, রাইট? এই যে আমরা যে বিভিন্ন ডিভাইস বানাই, মাইক্রো কন্ট্রোলার, যে রোবটের গাড়ির ব্যাটারিগুলো কত থাকে? 3.7 ভোল্ট থাকে, রাইট? তো তাহলে সেই তুলনায় এখানে 0.7, তার মানে কি? অর্থাৎ এখানে এতই লো থাকে যে আমার ডিভাইসটা কতটুকু পাওয়ার সেভিং চিন্তা করেন। অথচ কিন্তু আমার কিন্তু কাজ হইতেছে, আমি কিন্তু মোবাইলে কল করতেছি, ব্যাটারির সাহায্যে সব কিছু করে ফেলতেছি, কিন্তু আমার কিন্তু পাওয়ার কনজাম্পশন কিন্তু খুবই লিমিটেড হইতেছে। আচ্ছা, তারপরে বলছে ভোল্টেজ ডোমেন। তাহলে ভোল্টেজ ডোমেনটা কি? এখন ডোমেন কথাটার মানে কি? এখন যার উপর চেঞ্জ হবে, তাহলে এখন একটা বাস্তব উদাহরণ দেন তো। ধরেন ডোমেন, এখন আপনি এখন কোন ডোমেনে আছেন? আমি কোন ডোমেনে আছি? আপনি এখন আছেন স্টুডেন্ট ডোমেনে। এখন আপনার এখন স্টুডেন্ট ডোমেনে আপনার কি চেঞ্জ হবে? গ্রেড চেঞ্জ হবে। আর আমি আছি কি? টিচার ডোমেনে। তাহলে আমি কি করব? গ্রেড চেঞ্জ করব। আপনার চেঞ্জ হবে, আমি করব। সো আমরা দুইটা আলাদা আলাদা ডোমেনে আছি। ওই ডোমেনের রেসপেক্টে আমাদের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা ডিফাইন করা আছে, ঠিক আছে? তাহলে যদি ভোল্টেজ ডোমেনে হয়, তার মানে সব কিছু কি ভোল্টেজ কেন্দ্রিক। আচ্ছা, তাহলে এখন কি বলছে? প্রোভাইড সেপারেট সাপ্লাইজ টু ডিফারেন্ট ব্লকস, লেভেল কনভার্টার রিকোয়ার্ড ওয়েন ক্রসিং ফ্রম লো টু হাই ভিডিডি ডোমেন্স। তার মানে কি বলছে? দেখেন, প্রোভাইড সেপারেট সাপ্লাইজ মানে ওই যে সেপারেট সাপ্লাই, যেহেতু আমার অলরেডি আমি কি বলছি যে গেট ক্যাপাসিটেন্স দিয়ে কি করছি? আমি আলাদা আলাদা করে দিচ্ছি, তাহলে কী হবে? আলাদা আলাদা ভোল্টেজ দিবে প্রত্যেকটা লজিকের জন্য। আচ্ছা, আর কি বলছে? লেভেল কনভার্টার্স রিকোয়ার্ড ওয়েন ক্রসিং
লো টু হাই ভোল্টেজ, তার মানে কি একটা লেভেল কনভার্টার লাগবে, রাইট? লেভেল কনভার্টার লাগবে না? কেন লাগবে বলেন তো? 0 থেকে 1 উঠাইতেছেন, তাহলে সব অবশ্যই কি ওখানে একটা কনভার্টার তো লাগবে, কারণ নাহলে 0 থেকে 1 হয়েছে এটা আমি বুঝবো কীভাবে? 0কে তো 1-এ কনভার্ট করতে হবে। ওই লেভেল কনভার্টারটা এই যে দেখেন এখানে দেখানো হয়েছে, এই যে ভিডিডি, এই যে ইনভার্টার দিয়ে, মানে 0 থাকলে এটা 1 হয়ে গেছে, এটা কনভার্ট করে দিচ্ছে। খেয়াল করছেন? দেখা যাচ্ছে? আচ্ছা, তারপর বলতে ডাইনামিক ভোল্টেজ স্কেলিং। এখন এগুলো যা ছিল এগুলো মোটামুটি স্ট্যাটিকের ক্ষেত্রে কাজ করে। তাহলে ডাইনামিক কি? আমরা জানি ডাইনামিক আমাদের রেগুলার কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে, আপডেট হইতে থাকে, ঠিক আছে? তাহলে এখন এখানে বলছে অ্যাডজাস্ট ভিডিডি অ্যান্ড এফ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কলোড, তার মানে ওইটা আমার কি হয়, ওয়ার্কলোড, অর্থাৎ লোডে আমার কতটুকু দরকার, রিকোয়ারমেন্ট দরকার, ওইটার উপর ভিত্তি করে আমার ভোল্টেজ আর আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হয়, সেটার একটা ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। তাহলে এই ডায়াগ্রামগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসতে পারে, সো এই ডায়াগ্রামগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন এখানে কোয়েশ্চেন আসতে পারে, ড্র দ্য ডাইনামিক ভোল্টেজ ডায়াগ্রাম, স্কেলিং ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখন হলো স্ট্যাটিক পাওয়ার। তাহলে এতক্ষণ আমরা কি বললাম? স্ট্যাটিক পাওয়ার ইজ কনজিউমড হোয়েন চিপ ইজ কুইসেন্ট। কুইসেন্ট কথাটার অর্থ কি? সংকীর্ণ। তো চিপ ইজ কুইসেন্ট, কি সংকীর্ণ হইলো, কেমনে হইলো, এটা মিললো কিভাবে? চিপ যদিও ছোট হয়ে গেছে, তাও আমাদের একটা পাওয়ার না, এখানে কুইসেন্ট কথাটার অর্থ বুঝেছে যখন অফ থাকে। কুইসেন্ট কথাটার অর্থ বোঝানো হয়েছে এখানে যখন আমার চিপটা বন্ধ থাকে, ঠিক আছে? এখন দেখেন, যদি আমার চিপটা বন্ধ থাকে তাহলে কি বলছে? লিকেজ ড্রস পাওয়ার ফ্রম নর্মালি অফ ডিভাইসে। তার মানে কি? আমি তো জানি যে আমার প্রত্যেকটা ডিভাইসে কি আছে, লিকেজ আছে। এখন লিকেজ, আপনি এমন কোনো ডিভাইস নেই আপনি বলতে পারবেন না যে এটা 100% লিকেজ প্রুফ, বলতে পারবেন? পারবেন না, কারণ ওইটার কনস্ট্রাকশন আপনি প্রথমে বানাইছেন লিকেজ প্রুফ, কিন্তু আস্তে আস্তে ইউজ করতে করতে একটা ফ্রিকশান আছে, তারপর একটা এটা লাইফ টাইম আছে, ওটার পর সবগুলো ম্যাটেরিয়ালে কী হতে থাকে, ডিগ্রেড করতে থাকে। তো একটা সার্টেন টাইমে তার কী হয়, কিছু লিকেজ চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওইটাই বলছে যে লিকেজ ড্রস পাওয়ার ফ্রম নর্মালি অফ ডিভাইসেস। তার মানে এই যে স্ট্যাটিক পাওয়ার, যেটা অর্থাৎ চিপ যখন কুইসেন্টে থাকে মানে অফ থাকে, তারপরে কি হয়, একটা পাওয়ার করে, ড্রস করে, মানে কনজিউম করে। আচ্ছা, তারপরে বলছে রেশিওর সার্কিট বার্ন পাওয়ার ইন ফাইট বিটুইন অন ট্রানজিস্টর। মানে কি? ওই যে ট্রানজিস্টর যে অন আর অফ হইতেছে, এইটার মাঝখানে একটা কি থাকে, ট্রানজিশন পিরিয়ড থাকে। ওই ট্রানজিশন পিরিয়ডে কি করে, সার্কিট বার্ন। তার মানে কি? আপনি নর্মালি যদি এখন একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আপনি যে কোনো একটা সার্কিটে পাওয়ার সাপ্লাই দিলেই তো ওইটার সাথে সাথে অন হয় না, কারণ ওই সাপ্লাইটা ঠিকমতো যাইতে হবে, রাইট? এখন ধরেন আপনি অন করলেন, অন করে এমন একটা রেজিস্ট্যান্স সামনে বসাই দিলেন, ভোল্টেজ ওই ব্যাটারি সব খাওয়া ভালো হলো, তাহলে আপনার সার্কিট অন হবে? অন হবে না। তো ওই কথাটাই বলছে যে রেশিওর সার্কিটস বার্ন পাওয়ার, অর্থাৎ ওই যে সার্কিটগুলো তো রেশিও আকারে বানাই আমরা, রাইট? আমরা যে কোনো চিপে সার্কিটগুলো কী করি, রেশিও আকারে বানাই না? এখন যদি আমি বলি যে দেখেন আপনার ডিসপ্লে সাইজ, এই যে যারা মোবাইল কিনতে যান, ডিসপ্লে সাইজ একটা কথা বলেন না যে রেশিও কত, 20:9, এরকম একটা কথা শুনছেন? হ্যাঁ, রেশিও শুনছেন? ডিসপ্লে যখন বর্ণনা দেয়, রেশিওটা কি আসলে বলেন তো? হ্যাঁ, পিক্সেলের, হ্যাঁ, প্রস্থের দিকে আর দৈর্ঘ্যের দিকে পার পিক্সেল। তাহলে এখানে যখন সার্কিটগুলো করা হয়, সার্কিটেরও কী থাকে, একটা রেশিও থাকে দৈর্ঘ্যের দিকে আর প্রস্থের দিকে। যেমন আমরা VLSI 1-ও কিন্তু অনেকগুলো ম্যাথ করছিলাম, ওই যে লেন্থ ছিল, উইডথ ছিল, ল্যামডা দিয়ে আমরা ম্যাথ করছিলাম, ঠিক আছে? বা আপনি যখন মাইক্রো উইন্ডো ডিজাইন করছেন তখন দেখছেন যে প্রত্যেকটা ঘরের কিন্তু উইডথ বলা ছিল যে এত ল্যামডা, 6 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, মনে আছে? স্টিক ডায়াগ্রামের সময়, ক্যালকুলেশনের সময়, পাওয়ার ক্যালকুলেশনের, স্টিক ডায়াগ্রামের পাওয়ার ক্যালকুলেশনের কথা মনে আছে? ওখানে কিন্তু আমার কি 8 ল্যামডা, 6 ল্যামডা, যে ধরে ধরে করে গুনগুন করে করে করতে হইতো, রাইট? ঠিক আছে, ওইটাই কথাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন হলো সাব থ্রেশহোল্ড লিকেজ, ঠিক আছে? এখন সাব থ্রেশহোল্ড লিকেজটা কি? সাব থ্রেশহোল্ড কথাটার মানে কি? এর আগের স্টেজটা। সাব থ্রেশহোল্ড মানে হলো অন হওয়ার আগের স্টেজটা। আরে কী রে ভাই, আচ্ছা, সাব থ্রেশহোল্ড মানে হলো অন হওয়ার আগের স্টেজটা, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এখন ওইটার অবশ্যই কি, এখন সব জায়গায় আমরা জানি কি, যেহেতু থ্রেশহোল্ড একটা ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে সাব থ্রেশহোল্ডেরও কি একটা ভোল্টেজ দেওয়া থাকবে, কারণ ওখানে যদি ভোল্টেজের কোনো ইকুয়েশন বা কোনো কিছু দেওয়া না থাকে আসলে তো সেটা কাজ করবে না, রাইট? সো এখানে ওইটাই বলছে যে সাব থ্রেশহোল্ড ভোল্টেজের যে লিকেজটা হবে সেই লিকেজের কিছু ইকুয়েশন এখানে দেওয়া আছে। যেমন ধরেন আপনার VDS অর্থাৎ ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ কত হবে, গ্রেটার দ্যান 50 মিলিভোল্ট হবে, ঠিক আছে? তারপরে কারেন্ট কত হবে, হইতে পারে 100 ন্যানো অ্যাম্পিয়ার। দেখেন কারেন্টটা কত ছোট, 100 ন্যানো অ্যাম্পিয়ার। আর তাহলে VTটা কত হবে, 0.3। এখন দেখেন টিপিক্যাল ভ্যালু ইজ ইন 65 ন্যানোমিটার। এই কথাটার মানে কি, এটা এর আগে একটা ম্যাথেও ছিল, এই কথাটার মানেটা কি? 65 ন্যানোমিটার তাহলে অনেক বড় হয়ে গেল না? বর্তমানে তো 7 ন্যানোমিটার 8 ন্যানোমিটার বলতেছে না। ঠিক আছে, ফার্স্টেই ঠিক বলছিলেন, কিন্তু সাইজ বলতে চিপের সাইজ না, ডিস্টেন্স। এই সাইজটা হলো দুইটা লজিকের মাঝখানে যে ডিস্টেন্স, দুইটা ট্রানজিস্টরের মাঝখানে যে ডিস্টেন্স, সেটা 65 ন্যানোমিটার। সাইজ না, ওই যে মাঝখানে যে দূরত্বটা সেটা 65 ন্যানোমিটার, এবং ওই যে দূরত্ব, ওই গ্যাপের মধ্যেই আপনার এই সাব থ্রেশহোল্ড লিকেজটা হয়। না, এটা তো নতুন টেকনোলজি আসছে আপনার, যখন এটা তো একটা বইয়ের কনসেপ্ট, এই বই তো আর আজকে কালকে লেখা হয় না, এই বই তো অনেক আগে লেখা হয়েছে, কথা বুঝেন নাই? যেমন ধরেন মোরস ল, মোর বেটা দিছে কোন সালে, হিসাব আছে? এখন কি আসলে কি ওর ল চলে? এখন তো ওর 3 গুণ 4 গুণ ডেভেলপমেন্ট চলতেছে। মোর যখন দিছে তখন দেখা গেছে হ্যাঁ ও চিন্তা করে হিসাব করে দেখছে যে হ্যাঁ প্রতি বছরে বা 2 বছরে এত গুণ বা 2 গুণ বা 3 গুণ হইতেছে, কিন্তু এখন কি আসলে বছরে হইতেছে? এখন তো 6 মাস পর পরই নতুন ডিভাইস বেরোতেছে, নতুন কোম্পানি বলতেছে আমরা মিডিয়াটেক এত আনছি, এটা এরকম, হিলিও এত, ওইটা এরকম, স্ন্যাপড্রাগন বলতেছে আমাদের এটা এরকম, সবাই তো কদিন পর পরই আনতেছে, ঠিক আছে না? তাহলে মোরস ল তো এখন আসলে ওই লেভেলের আসলে নাই, ওইটার চেয়ে আরও বাইরে গেছে। এমন না যে মোরস ল ভ্যানিশ হয়ে গেছে, মোরস ল আছে, বাট টাইমিংটা কমে গেছে, বাট রেশিওটা কী হয়েছে, বেড়ে গেছে। তো ওই জিনিসটাই এখানে দেখানো হয়েছে লিকেজেরটা। আচ্ছা, লিকেজ কন্ট্রোল। এখন দেখেন তাহলে আমি কি করতে পারি, যেহেতু আমি লিকেজ প্রুফ কোনো ডিভাইস বানাইতে পারবো না, তাহলে আমি একটা কাজই করতে পারবো, সেটা কি করতে পারবো, লিকেজটাকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তাহলে এখন কন্ট্রোলটা কিভাবে করব, লিকেজ অ্যান্ড ডিলে ট্রেড অফ। তার মানে কি, লিকেজ আর ডিলের মধ্যে কি করতে হবে, একটা ট্রেড অফ করতে হবে। একটা ট্রেড অফ জিনিসটা কি দেখি, কে বুঝেন ট্রেড অফ মানে কি? এই যে সমন্বয়কের উত্তর সমন্বয়। হ্যাঁ, ট্রেড অফ মানে হলো দুইটার মধ্যে আমাকে সমন্বয় করতে হবে। সমন্বয়টা কীভাবে? এখন আপনারা সমাজ বইতে পড়ছেন কিনা জানি না, আগের দিনে যখন টাকা ছিল না তখন মানুষজন যেটা করতো সেটা হলো বিনিময় প্রথা। অর্থাৎ ধরেন একজনের কাছে চাল আছে, সে মাছ লাগবে তার, তো সে যার কাছে মাছ আছে তাকে গিয়ে অ্যাপ্রোচ করবে যে তোমাকে আমি 2 কেজি চাল দিব, তুমি আমাকে একটা মাছ দাও। তখন ওই মাছালা চিন্তা করে দেবে যে আসলে কি তার চালের প্রয়োজন আছে কিনা। যখন দেখতেছে না হ্যাঁ তার ঘরে তো ভাত নাই, তার চাল লাগবে, তখন বলছে ঠিক আছে তুমি আমার কাছে একটা মাছ নিয়ে যাও, আমাকে 2 কেজি চাল দিয়ে যাও, ঠিক আছে? বিনিময় প্রথা। তো আমার এটা কি ট্রেড অফ করা। তাইলে লিকেজও আমার এর জন্য ভালো না, ডিলেও আমার ডিভাইসের জন্য কি ভালো না, বাট আমাকে কি করতে হবে, দুইটারে সুন্দর করে বুঝায় শুনে, মানে ধরেন এখন আমাদের যে দেশের যে অবস্থা চলতেছে, সরকারের যে অবস্থা, সবাইরে তো বুঝায় শুনেই চলতে হইতেছে, ঠিক আছে না? 5 আগস্টের পরে যে অবস্থা শুরু হয়েছে, এখন সবারই তো বুঝে শেখা, কারণ কয়দিন পর পরে হট্টগোল শুরু হয়ে যায়। সো লিকেজ আর ডিলে দুইটার মধ্যে একটা ট্রেড অফ হইতে হবে। এখন ওই ট্রেড অফের লক্ষ্যটা কি থাকবে, এইম ফর লো লিকেজ, টার্গেট থাকবে যত কম লিকেজ করা যায়। ইন স্লিপ মানে কি, ওই যে চালু করতে মানে যখন অফ হয়ে যাওয়ার পথে থাকে। অ্যান্ড লো ডিলে ইনঅ্যাক্টিভ, মানে যখন চালু হবে তখন ডিলেটা যাতে কম থাকে। অর্থাৎ এখান থেকে এখানে সুইচ করতে আপনি একটা বাটন প্রেস করে বসে আছেন, আর যেটা চাইতেছেন সেটা আইতেছে আরও 2 ঘন্টা পরে, আপনি তো ওই মোবাইল ইউজ করবেন না। সো এই দুইটার মধ্যে একটা ট্রেড অফ করতে হবে। আচ্ছা, তারপর বলছে তাহলে রিডিউস লিকেজ, তাহলে লিকেজটা কেমনে কমাবেন, ইনক্রিজ ভিটি মানে কি, থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজটাকে ইনক্রিজ করবেন, মাল্টিপল ভিটি মানে ইউজ লো ভিটি অনলি ইন ক্রিটিক্যাল সার্কিট, মানে যেই সার্কিটটা দেখতে খুব ক্রিটিক্যাল হবে সেখানে আপনি
থ্রেশহোল্ড ভোল্টেজটা কম দিবেন। আর নর্মাল সার্কিটে থ্রেশহোল্ড ভোল্টেজটা বাড়ায় দিতে পারে। তো এটা নর্মাল একটা অ্যান্ড গেট, থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়ায় দিলে আলটিমেটলি যে আউটপুট পাবেন কমায় দিলে সেই আউটপুটই পাবেন, কারণ অ্যান্ড গেট তো অ্যান্ড গেটই, জাস্ট একটা সিম্পল। কিন্তু যখন আমার সার্কিটে যে এরকম কঠিন লজিক্যাল কিছু হয়ে যাবে, তখন আবার আপনাকে কী করতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজটা কমায় দিতে হবে, কারণ এখানে দ্রুত কোনো ভোল্টেজ টোল্টেজ দিলে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই ভিডিও পজ করেন। আচ্ছা এখন গেল, এরপরে আরেকটা কি বলছে, স্ট্যাক ইফেক্ট। এখন স্ট্যাক কি জিনিস, কি স্ট্যাক যেমন থেমে যাওয়া, স্টাক মানে থেমে যাওয়া। আরে আল্লাহ, মানে পোলাবেন আর ইংরেজি ক্লাস, ও হো ভালো কথা, আমাকে তো ওয়ার্ড দিতে হবে আপনাদেরকে মুখস্থ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনারা জিআরই আর IELTS ফাটাই নেবেন ওই ওয়ার্ড শিক্ষা। মানে লেবাসদারি। আচ্ছা দেখেন, এই যে একটু আগে যে কইছেন, এই যে স্টাক আর স্ট্যাক দুইটা কিন্তু আলাদা শব্দ। এটা হলো আটকায়া যাওয়া, বদ্ধ, আর এটা মানে হলো কি, তাক করা, তাক। এই যে আমরা কোনো কিছু বলি যে স্ট্যাকে সাজাও, স্ট্যাক। তাহলে এখন এখানে কথা হলো স্ট্যাক ইফেক্টটা কই থেকে আসে, এইটা VLSI 1 ভিডিওর মধ্যে দেখছিলাম। ওই যে চিপগুলো যখন কাটে একটার উপরে একটা একটা পড়ছে না, হ্যাঁ একটার উপর একটা এরকম স্ট্যাক করে। এখন দেখেন তাহলে ইনক্রিজ ভি স্ট্যাক মানে ওই যে স্ট্যাক করতেছে, স্ট্যাকগুলোতে একটা একটার সাথে কি কানেক্টেড, তার মানে ওখানে একটা কি ভোল্টেজের কানেকশন আছে। তা আমার তাহলে ওইখানেও তো একটা লিকেজ আছে, রাইট? তাহলে ওই লিকেজটা আমার কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। কীভাবে? ইনপুট ভেক্টর কন্ট্রোল ইন স্লিপ। তার মানে কি, ওই যে স্ট্যাকের মাঝখানে, তার মানে কি, এই দেখেন এখানে একটা স্ট্যাক আছে, এখানে একটা আছে, তার মানে এইটার একটা লজিক আছে, এইটার একটা লজিক আছে, দুই ধরনের লজিক, বাট এটা আবার ইন্টারনালে কি কানেক্টেড একটা একটার সাথে। এখন যখন আমার এটা অফ থাকবে, এটা অন থাকবে, তার মানে কি এখানে একটা কি হইতেছে, ট্রানজিশন হইতেছে, রাইট? ওই ট্রানজিশনের সময় আমার কি হইতেছে, একটা লিকেজ হইতেছে, কারণ আলটিমেটলি আমার তো এটা একটা সময় এটা অন ছিল, রাইট? কারণ অনটা অফ হয়ে গেছে, অফ হয়ে গেলে কি হবে, কিছু জিনিস তো ডিসিপেট হবে, কিছু ভোল্টেজ বা কিছু চার্জ তো ডিসিপেট হবে, রাইট? তো ওই চার্জটাকে এটার ইফেক্ট করবে না, যেহেতু এটা কি ইন্টারনালি কানেক্টেড, ভিতরে করবে। তো করলে তখন আমার যে সমস্যাটা হবে, তখন কি হবে, ওই যে ইনপুট ভেক্টরটা বাইরে যাবে। ইনপুট ভেক্টর মানে কি, এইটা যে অন আছে, ওর যে ইনপুটে যে ভেক্টরটা আছে সেটা বেড়ে যাবে, অর্থাৎ যে চার্জের যে দিক আর মান যেটা আছে ওটা বেড়ে যাবে। ওইটাকে আমার কন্ট্রোল করতে হলে আমার কি করতে হবে, স্ট্যাক ইফেক্টের যে ভোল্টেজটা এটা বাড়ায় দিব। তাহলে এটা বাড়ায় দিলে কি হবে, এবং এটা বাড়াইলে কি হবে, আমার তো বুঝতে হবে যে উপরের স্ট্যাকের লজিকটা কি, খুবই সিম্পল, জাস্ট একটা অ্যান্ড গেট। তাহলে এটা বাড়ায় দিলে এটাই হবে। এখন কোয়েশ্চেন আসবে, স্যার ভোল্টেজ বাড়ায় দিলে কীভাবে কী হবে আর কমায় দিলে কী হবে? এখন দেখেন সিম্পল একটা জিনিস চিন্তা করেন, আপনার বাসা বাড়িতে যে ফ্যানগুলো আছে এগুলা সুইচ দিলে চালু হয়, সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যায়, রাইট? মানে ট্রানজিশনটা খুব স্মুথ এবং দ্রুত হয়। কিন্তু আপনি যখন ওই যে একটা ওই কী বলে আর্ডুনো দিয়ে কোনো একটা কিছু বানান, ভয়েস কন্ট্রোল, টার্ন অন দ্য ফ্যান বলেন, ফ্যানটা অন হয়, আবার টার্ন অফ যখন বলেন মাঝখানে কি একটা ডিলে আসে না হালকা, ফ্যানটা তো সাথে সাথেই ঘুরা বন্ধ হয়ে যায় না, ঠিক না? ঘুরতে তো বন্ধ হইতে তো একটা টাইম লাগে, ইভেন বাসা বাড়িটাও কিন্তু ঘুরতে কিন্তু টাইম লাগে। ওই যে টাইমটা যেটা আছে, এখন ভোল্টেজ যত বেশি দিবেন ওই টাইমটা তত কী হবে, কম হয়ে যাবে, ঠিক আছে? ভোল্টেজ যত বাড়া দিবেন স্ট্যাকের টাইমটা তত কম হয়ে যাবে, ওইটাই বলছে। আচ্ছা, তারপর ডিক্রিজ ভিভি। ভিভি মানে কি, বডি বায়াস, বেজ না, মসফেটে বেজ এসে করতে বডি বায়াস। এখন বডি বায়াস জিনিসটা কি, আমরা তো পড়ছিলাম, রাইট, যে আমাদের কি ছিল, দুইটা কি ছিল, ভিতরে একটা সাবস্ট্রেট ছিল, আর দুইটা কি ছিল, অ্যান্টিপিটিভ কি ছিল, ম্যাটেরিয়াল বলে ডিফিউশন ছিল, পি ডিফিউশন এন ডিফিউশন পড়ছি না, ডিফিউশন ছিল আর সাবস্ট্রেট ছিল। তাহলে ওই তিনটার মধ্যেই তো বায়াসিংটা হইতো, যখন আমার চ্যানেলটা ফর্ম হইতো তিনটার মধ্যেই তো আমার কী হইতো, বায়াসিংটা হইতো। বায়াসিং বেসিক্যালি কি, বায়াসিং জিনিসটা কি, বায়াস কেন, ধরেন আগে সব কিছু বাদ, শুধু বায়াস কথাটার অর্থ বুঝান।
যেমন ধরেন মিতুল আমাকে ব্লেম করে, আই এম বায়াসড। অলরেডি লাস্টের দিনে যে ল্যাব রিপোর্টে নাম্বার কাটছি তখন আমাকে এই ব্লেমটা দেওয়া হয়েছে। বায়াসড, বলেন বায়াস মানে কি? প্রভাবিত। তাহলে এখন ওই যে চ্যানেল যে ফর্ম হয়, তাহলে এখন বায়াসিংটা কি হইতেছে? চার্জটাকে প্রভাব করে। অর্থাৎ যখনই আপনি এখানে ভোল্টেজ ইনডিউস করবেন, কারেন্ট তৈরি হবে, কারেন্ট তৈরি হলে আপনার চার্জগুলো কী হবে? নড়াচড়া করবে, ফ্লো হবে। ফ্লো হলে কী হইতেছে? একটা প্রভাব তৈরি হবে। আইদার সেটা বেশি কারেন্টের প্রভাব অথবা কম কারেন্টের প্রভাব, কিছু একটা তো হবে। আইদার হোলসগুলা ইলেকট্রনের সাথে অ্যাট্রাক্ট করবে অথবা আরেকটা একটারে দূরে সরা দিবে, কিছু না কিছু হবে। ওই জিনিসটাকে বলা হয় বায়াস। আর রিভার্স বায়াস উল্টাটা, ঠিক আছে? তো বলছে যদি এই বায়াসিংটা, তাহলে রিভার্স বায়াস হলে তো আমার জিনিসের জন্য তো ভালো না। রিভার্স বায়াস হলে ভালো না। তো এই জন্যই বলছে ডিক্রিজ দ্য বায়াস ভোল্টেজ। এই জন্য আমাকে রিভার্স বায়াসটাকে কী করতে হবে? কমায় দিতে হবে, ডিক্রিজ করে দিতে হবে স্লিপ মোডে, অর্থাৎ যখন আমি বন্ধ করে দিব জিনিসটা। হ্যাঁ, আর এই যে ফরওয়ার্ড বায়াসটাকে বাড়ায় দিতে হবে, ঠিক আছে? সো এইভাবে আমি লিকেজটা কন্ট্রোল করতে পারি। এখন পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে হাউ ইউ ক্যান কন্ট্রোল লিকেজ। মানে পড়া বুঝি আর না বুঝি, কোয়েশ্চেনটা যখন স্যারে কয় দামাদাম লিখা পালাইছি, আসছিল 5, 10 পেয়ে যাবো, কিন্তু ক্লাস টেস্ট লইলে আল্লাহ স্যার এটা পড়তে বলছিলেন, এটা বাদে সব পড়ছি। আর অথচ এনার্জি কনভার্সনে ঠিকই লেখা ভাড়ায় লাগছে, আমার কানে শুনাও আসে রিয়াজ মিতুল তো খুব ভালো লিখেছে, 19, 18, 20 পেয়েছে। আর আমার পরীক্ষায় একজন 10 আর একজন হলো 5, এই হলো অবস্থা। আচ্ছা, এবার হলো জাংশন লিকেজ। তাহলে নর্মালি আমরা কি জানি জাংশন কি বলেন তো? সব কিছুর একটা মিলনস্থল, রাইট? তো তাইলে আমি স্ট্যাক বানাই আর যাই বানাই, আমার তো জাংশন বানাইতে হবে, কারণ আমার তো মিলনস্থল তো দিতে হবে, নাহলে তো আমি মেইনলি আসলে ওইটা কী বানাইলাম, খালি স্তূপ আকারে করতেই থাকলাম, লাভ আছে? কোনো লাভ নেই। আমার ওটা একটা সবগুলোর একটা কমন কানেকশন পয়েন্ট রাখতে হবে, নাহলে তো আমি মেইন সাপ্লাইটা দিতে পারবো না। তো এখন মেইন সাপ্লাইটা যেখানে দিব ওখানে তো একটা লিকেজের ব্যাপার আছে না? তাইলে দেখেন এখন এইটা কখন কাজ করে যদি বলেন তো, মোবাইলে যে ব্যাটারি চার্জ দেন বাসায়, হ্যাঁ, পার্সেন্টেজটা কীভাবে উঠে? মোবাইলে তো একটা পার্সেন্টেজ দেখায়, রাইট? বা ধরেন একবারে যখন 0 হয়ে যায়, একবার ধরেন 0 হয়ে মোবাইল ডেড হয়ে যায়, লাগালে কিন্তু সাথে সাথে পার্সেন্টেজটা আসে না, একটু টাইম নেয়। কেন বলেন? হ্যাঁ, তো এই কাহিনীটি তো পড়তে হবে, ইঞ্জিনিয়ারের কাহিনীগুলো পড়তে হবে না? বলেন, কাহিনীর কথা কইছে আর আপনার মোবাইলে আওয়াজ দিছে, তার মানে আপনার মোবাইল এটা হয় উমর ফারুকের মোবাইলে। বলেন বলেন ওমা, হ্যাঁ, ভিতরে ইন্টারনাল সার্কিট অন করার জন্য আগে ওইখানে আমাকে চার্জটা দিতে হবে, চার্জটা স্টোরেজ করবে, থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যন্ত পৌঁছাইতে হবে। তাহলে তার মানে কি ওইখানে বেসিক্যালি জাংশন লিকেজটা হয়, যেই কারণে আপনার একবারে ডেড হয়ে যায়। যদি জাংশন লিকেজ না থাকতো তাহলে আপনার ওই কাহিনীটা হইতো না, ওইটা ডাইরেক্টলি অন হয়ে যেত। কথা বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন বলছে ফ্রম রিভার্স বায়াস পিএন জাংশনস বিটুইন ডিফিউশন অ্যান্ড সাবস্ট্রেট অর ওয়েল, এটাই হলো জাংশন লিকেজ। আর বলছে অর্ডিনারি ডায়োড লিকেজ ইজ নেগলিজেবল, মানে এইটার মানে লিকেজটা নেগলিজেবল বাট স্টিল এটা এফেক্ট করে। এখন দেখেন নেগলিজেবল কেন বলছে, কারণ আনটিল আনলেস আপনার মোবাইলের ব্যাটারি একবারে ডেড হয়ে পড়ে আছে ততক্ষণ পর্যন্ত আপনি এটার ফিলই করতে পারবেন না, পারবেন? এই জাংশন লিকেজটা আপনি ফিল করতে পারবেন না। সো ওই জন্যই এখানে বলছে যে অর্ডিনারি ডায়োড লিকেজ ইজ নেগলিজেবল, বাট এটা হয় কোথায়? বিটুইন ডিফিউশন অ্যান্ড সাবস্ট্রেট অর ওয়েল। ওই যে বললাম না যে ওই ট্রানজিস্টরগুলোকে অন করার জন্য একটা থ্রেশহোল্ড পর্যন্ত যাইতে হয়, ওই যাওয়ার পথে যে মারামারি কিলাকিলি যেটা করে ওইখানেই যে জাংশন লিকেজটা হয়, এবং দেখবেন যে ওইটা একটা সার্টেন টাইম গ্যাপের পরে অন হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, ভিডিও বন্ধ করেন। আজকের লেকচার এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে আমরা FPGA পড়বো।